পাকিস্তানের সাথে এত বৈরী সম্পর্ক থাকার পরেও ওই সীমান্তে কোনো হত্যাকাণ্ড হয় না। চীনের সাথে ভারতের একটা বিরাট সীমান্ত আছে, সেখানেও কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে না, কিন্তু বাংলাদেশ সীমান্তে কেন এই হত্যাকাণ্ড হয়? মানে এরা যুগের পর যুগ চলে আসছে, এর কারণ কি? এখানে ভাষাগত একটা সমস্যা। এখানে বহু আমি জানি শুনেছি যে তামিল বিএসএফ অফিসার, মালায়ালাম বিএসএফ অফিসার বা হিন্দিভাষী অফিসার, তিনি হয়তো কি বলতে চাইছেন ওপার থেকে সেই কথাটা তিনি বুঝতেও পারছেন। তিনি ভাবছেন প্রত্যেককেই তিনি চোরাকারবারি বা স্মাগলার ভাবছেন। নতুন যে হাই কমিশনার আসতেছেন, তার সম্পর্কে আপনি, বাংলাদেশের মানুষের সাথে তার সম্পর্কটা কেমন যদি একটু বলেন। এই যে সীমান্ত হত্যা ১ মাস জিরো শূন্য কোটায়, এটা অব্যাহত থাকবে। বিএসএফ তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে গত ১ মাসে এই সীমান্ত কোনো হত্যা হয়নি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের অনুষ্ঠান সমসাময়িকে। আজকে আমরা ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের দুইটা ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। একটা হচ্ছে যে সীমান্ত হত্যা। আপনারা জানেন, আমরা জানি যে গত ১ মাস আগে বাংলাদেশের একটা নতুন সরকার গঠিত হয়েছে। গত ১৭ই ফেব্রুয়ারি জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। সরকার গত গতকাল, যেটার এক মাস পূর্ণ হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে গত ১ মাসে ভারত বাংলাদেশ সীমান্তে কোনো হত্যাকাণ্ড হয়নি, অর্থাৎ বিএসএফ এর গুলিতে কোনো বাংলাদেশের প্রাণহানি হয়নি। যার আগের মাসে অর্থাৎ জানুয়ারিতে ৩ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এছাড়া এর আগের বছর অর্থাৎ ২০২৫ সালে বিএসএফ এর গুলিতে অন্তত ৩৪ জন বাংলাদেশি সীমান্তে প্রাণ হারিয়েছিলেন, যেটা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল, এরকম বলা হচ্ছে। তো এই যে সীমান্ত হত্যা, দীর্ঘদিন থেকেই বাংলাদেশিরা যে দাবি করে আসছিল যে সীমান্ত হত্যা যাতে শূন্যের কোঠায় নেমে আসে, এই প্রেক্ষাপটটা আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আরিফুজ্জামান মামুন, তিনি সাবেক সাধারণ সম্পাদক টিকা। এছাড়া অনলাইনে আমার সাথে যুক্ত আছেন গৌতম লাহিড়ী, যিনি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক সভাপতি। তিনি দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। গৌতম দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, যে কথা আমি শুরুতেই বলছিলাম, আপনার সাথেও আলাপ করছিলাম, যে সীমান্ত হত্যা বাংলাদেশিদের জন্য একটা বড় স্পর্শকাতর ইস্যু, যে বিষয় নিয়ে আপনিও বিভিন্ন সময় কথা বলেছেন, সোচ্চার হয়েছেন যে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত। যে গত ১ মাসে আমরা দেখলাম সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটেনি, কোনো বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হয়নি। এই সাফল্যটা কিভাবে অর্জিত হলো এবং আপনি এটাকে কি মনে করছেন? ধন্যবাদ। প্রথমেই আমি বলবো যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর যে তার প্রশাসনিক দক্ষতার এটা একটা প্রমাণ এবং নজির, এবং যে বিষয়টা নিয়ে বাংলাদেশি মানুষের মধ্যে যে পুরো ক্ষোভ ছিল সবসময়, শেখ হাসিনার তার থেকে ইউনূস সরকারের আমল, তার পরবর্তী সময় কিন্তু এই নির্বাচনটি হয়ে যাওয়ার পর আমার ধারণা যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি চমৎকার বোঝাপড়া হয়েছে, যেটা আগে ছিল না। এবং যেটা হওয়ার কারণেই কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী হয়তো মানুষের প্রতি মানে বোঝাতে চাইছেন যে সীমান্তে অযথা কোনো কাজ ছাড়া যেন তারা না আসেন। সেই কারণে একটা এর সঙ্গে আমি যুক্ত করবো যেটা, সেটা হচ্ছে অতি সম্প্রতি ডিজিএফআই এর মহানির্দেশক সম্প্রতি নতুন যিনি নিযুক্ত হয়েছিলেন, তিনি ভারতে এসেছিলেন এবং ভারতে তিনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা র সঙ্গেও কথা বলেছেন এবং পরাগ দুজনের সঙ্গে তার বৈঠক হয়েছিল। একই সঙ্গে সেই সব বৈঠকগুলোর সঙ্গে কিন্তু এই যে যারা সাধারণত সীমান্তের যে কাজকর্ম দেখেন, তাদেরও কারোর সঙ্গে কথা হয়েছে বলে এরকম শুনেছি। ফলে এটা একটা বোঝাপড়া বোঝানো গিয়েছিল। এটা আরেকটা জিনিস প্রমাণ করে, সেটা হচ্ছে যে ইউনূস সরকার ক্ষমতায় থাকাকালীন মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা, তাদের স্বাভাবিক জীবনযাপনে একটা উৎকণ্ঠা ছিল, স্বাভাবিক জীবনযাপন করাটা নিয়ে অনিশ্চয়তা ছিল। যে কারণে তারা হয়তো কোনো জীবিকার উদ্দেশ্যে যেখানে সম্ভব নয়, যাওয়া উচিত নয়, সেরকম ভাবে হয়তো সীমান্তে তারা আসতে বা বাধ্য হচ্ছেন অথবা সীমান্ত পারাপারের চেষ্টা করেছিলেন। কেবলমাত্র একটা অরাজক বাংলাদেশের কারণে। এবং সেক্ষেত্রে আমি বলবো একটি মৃত্যুও সময় সমর্থন করি না। সেক্ষেত্রে কোনো অপরাধী হলেও তাকে বিচারের আওতায় আনা উচিত। আর সাধারণ নাগরিকের মৃত্যু তো কোনোভাবেই সমর্থন করা যায় না। তাহলে আমার ধারণা দুদেশের মধ্যে একটা ইতিবাচক সম্পর্কের আমরা অনেক লক্ষণ দেখতে পাচ্ছি। আশা করি যে এটা আরো একটা
উন্নততর জায়গায় যাবে এবং সীমান্তের হত্যার প্রসঙ্গটা যেটা শূন্যে নামিয়ে আসার জন্য দীর্ঘকালের যে দাবি, এটা ১ মাসের মধ্যে যে একটা প্রতীকী হলেও সাফল্য পাওয়া গেছে, এটা যেন ধারাবাহিকতা থাকে। যে কারণে ২ সরকারের যারা এ ব্যাপারে দায়িত্বরত তারা কিন্তু জানেন যে তারা শেষ পর্যন্ত কি ধরনের বোঝাপড়া করেছিলেন। ফলে আমি চাইবো সেই বোঝাপড়াটা যেন অক্ষুণ্ণ থাকে। আমি আশা করছি খুব শীঘ্রই ২ দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি দ্বিবার্ষিক বৈঠক যেটা হয়ে থাকে, সেটা হতে চলেছে। খুব সম্ভবত বৈঠকটা খুবই শীঘ্রই হতে পারে বলে এরকম একটা আমার কাছে খবর আছে। আ সেটা হলে বোধহয় এই বিষয়টা আরো বিস্তারিত দীর্ঘ আলোচনা করে আরো সীমান্তকে নিবিড় করতেই হবে। তার কারণ হচ্ছে এই সময় পশ্চিমবঙ্গ এবং আসাম দুটো রাজ্যের বিধানসভা নির্বাচন। ফলে ভারত সরকার চাইবে যে এই সীমান্তগুলি এই সময়টায় বন্ধ রাখা। তো তাতে যাতে অবাঞ্ছিত ব্যক্তিরা যাতায়াত করতে না পারেন। এখানকার কোনো অপরাধী যেন বাংলাদেশে পালিয়ে যেতে না পারেন। যদি বাংলাদেশ থেকেও কোনো রাজনৈতিক কারণে কোনো অপরাধীকে এখানে যাতে আশ্রয় দেওয়া না হয়, সেরকম একটা বোঝাপড়া করছে এবং তার মধ্যে তো তার সঙ্গে যুক্ত করে শেষ করি ১ম পর্যায়ে সেটা হচ্ছে যে আ আ ওখানে যে ওসমান হাদির যে মৃত্যু ঘটেছে, যে তাকে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকারীদের গ্রেপ্তার কিন্তু একটা খুবই ইতিবাচক দিক। যেখানে আ পশ্চিমবঙ্গ সরকারের এসটিএফ এবং ভারত সরকারের গোয়েন্দা বাহিনী একত্রে মিলে তারা কিন্তু তাদের গ্রেপ্তার করতে পেরেছে। আপাতত তারা এখনো পুলিশি হেফাজতেই রয়েছে। আ আগামী রবিবার তাদের ১৪ দিন শেষ হবে। তারপরে আবার আদালতে তোলা হবে। তো তখন হয়তো নির্দিষ্টভাবে বোঝা যাবে যে এই তদন্তের গতি কোন দিকে যাচ্ছে। আমার মনে হচ্ছে ২ দেশের সীমান্ত সহ নিরাপত্তা সংক্রান্ত বিষয় একটা বোঝাপড়া হচ্ছে। এই বোঝাপড়াটা ২ দেশের জন্যই কিন্তু খুবই ইতিবাচক দিক বলে আমি মনে করি। জি, ধন্যবাদ জনাব গৌতম লাহিড়ী। এ বিষয়ে আরিফুজ্জামান মামুন আপনার মন্তব্য জানতে চাচ্ছি যে সীমান্ত হত্যা আমাদের দেশের রাজনীতিতে আমাদের দেশে একটা বড় ইস্যু। এটা এই ১ মাস শূন্যের কোঠায় ছিল। এটা কিভাবে সম্ভব হয়েছে? আপনি কি জানেন? আপনি দীর্ঘদিন আপনাকে সাংবাদিকতা ধন্যবাদ করছেন। এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের সমস্ত দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এই সীমান্ত ইস্যুটা বাংলাদেশ ভারতের সম্পর্কের একটা বড় ধরনের ইস্যু। মানে প্রত্যেকটা আলোচনায় আপনি সেই সৃষ্টির পর থেকে প্রত্যেকটা আলোচনায় কিন্তু এই সীমান্ত ইস্যু থাকে এবং সীমান্ত হত্যা ইস্যু থাকে। আমরা বিভিন্ন কারণে বিশেষ করে ৫ই আগস্ট ২০২৪ ৫ই আগস্ট একটি গণঅভ্যুত্থানের পরে সরকারের মানে যে পরিবর্তন দেশে হয়েছে, সেই পরে কিন্তু আমরা দেখেছি যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেটার একটা শীতলতা আহ, লক্ষ্য মানে শীতলতা ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সবাই ধারণা করছিল যদি একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে এবং একটা নির্বাচনের মাধ্যমে, তাহলে হয়তো এই বাংলাদেশ ভারত সম্পর্কটা উন্নয়ন হবে। কারণ আপনি দেখেন, ভারত আমাদের সবচাইতে নিকট এবং বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র। আপনি ভারতকে ছাড়া আপনি যেমন চলতে পারবেন না, আবার ভারতও আমাদের বাংলাদেশকে ছাড়া চলতে পারবে না। তো স্বাভাবিকভাবেই দুই দেশের সম্পর্ক যদি বন্ধুত্বপূর্ণ থাকে, তাহলে দুই দেশের জনগণের জন্যই সেটা মঙ্গলকর। তো আপনি সীমান্তটার কথা যেটা বলছিলেন, আমাদের যে সম্পর্কে শীতলতা চলছিল, তো আমি মনে করি বা এরা মনে করা হচ্ছিল যে পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর সেই সম্পর্কটা উন্নয়ন হবে। তো যেহেতু আমাদের একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতায় এসছে এবং তারপর থেকেই ভারতের সাথে আমাদের বিভিন্ন ইস্যুতে কিন্তু সম্পর্কের উন্নয়ন শুরু হয়েছে এবং এটা হতে হবে। এটা এবং দুই দেশের যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আছে, সেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েই সেইগুলোকে মাথায় রেখে এই সম্পর্কটাকে আগায় নিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত হত্যা, দেখেন আমাদের সীমান্তে কিন্তু ফেলানি হত্যা, আমরা এখনো পর্যন্ত সেই দাগ কিন্তু মুছে যায়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ১ মাস সীমান্তে কোনো হত্যা হলো না, এটা অবশ্যই ইতিবাচক দিক। এবং এই যে সম্পর্কের যে শীতলতা চলছিল বা চলছে ভারত বাংলাদেশের মধ্যে, এইটা আমি মনে করি একটা অক্সিজেন দিবে সম্পর্কটাকে উন্নয়ন করার জন্য, সম্পর্কটাকে স্বাভাবিক করার জন্য এবং সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার জন্য। সম্পর্কটা যদি এগিয়ে যায়, তাহলে দুই দেশের জন্য, দুই দেশের উন্নয়নের জন্য মঙ্গল। এবং দেখেন, আপনি এটা তো অস্বীকার করা যাবে না যে আহ, বিগত ১৫ বছর বা ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের সময় আহ, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে এই ধরনের একটা ইয়ে আছে যে ভারত অতি বেশি আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে আসছিল, সহানুভূতিশীল। সহানুভূতিশীল ছিল। তো এটা বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এই অনুভূতিটা ছিল।
তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ওনাকে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন, টেলিফোন করেছেন। তো সেই সব জায়গায় আমরা দেখেছি যে উনি দুই দেশের অতীতকে রেখে সামনে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য উনি কিন্তু বার্তা দিয়েছেন, এবং বাংলাদেশের পক্ষ থেকেও একই রকম বার্তা দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে এই যে সীমান্ত হত্যা 1 মাস জিরো শূন্য কোটায়, এটা অব্যাহত থাকবে, এবং এগুলো অব্যাহত থাকলে কি হয়, সম্পর্কের মানে উন্নয়ন হয়। কারণ হচ্ছে আপনি যখন একটা ইস্যু সলভ করবেন, এটা বাংলাদেশ ভারতের আলোচনার অন্যতম একটা ইস্যু থাকে, এই সীমান্ত হত্যা ইস্যু। তো আমি মনে করব, এবং ভারতীয় যে সীমান্ত রক্ষা বাহিনী আছে বিএসএফ, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে গত 1 মাসে এই সীমান্ত কোনো হত্যা হয়নি, এবং এটা অব্যাহত থাকবে। এবং দেখেন, ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময় দাবি করা হয় যে আহ, চোরাচালানির কারণে সীমান্তে হয়, আমাদের গুলি চালাতে হয়। দেখেন, সীমান্ত চোরাচালান মানুষের জীবনের চেয়ে তো আর বেশি না, মূল্যবান কিছু একটি নেই, মৃত্যুও কিন্তু কাম্য না। কোনোভাবেই কাম্য নাই। গৌতম লাহিড়ী যেটা বললেন, কোনো মৃত্যুই কিন্তু কাম্য নাই। সেটা যত অপরাধীরও কিন্তু বেঁচে থাকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে সীমান্তের যে বিএসএফ আরো বেশি সংযত আচরণ করবে, এবং মননঘাতী নয়। এবং একটা বৈঠকে আমি আমি মনে পড়ে যতটুকু, যে সীমান্ত রক্ষাকারী বাহিনীর দুই দেশের যে বৈঠক হয়েছিল, সেখানে মরণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারেরও একটা সুপারিশ এসেছিল। আমি মনে করি সেগুলো বাস্তবায়ন হবে, এবং ভবিষ্যতে আমরা এটার কন্টিনিউ দেখবো যে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনিও তো সীমান্তবর্তী এলাকার সন্তান, আমি জানি জি, আপনি সাতক্ষীরায় আপনার জি, বাড়ি, জন্মভূমি। আপনি সীমান্তের পরিস্থিতি সম্পর্কে আপনার ধারণা জি। আছে, সীমান্তে এই ধরনের হত্যাকাণ্ডগুলো কেন হয়, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? দেখেন, এটা অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, দেখেন, আমাদের সীমান্তে আহ, অস্বীকার করার কোনো উপায় নেই যে কিছু ইলিগাল বিজনেস হয়। সীমান্ত পাড়ি দেওয়ার বা এপার থেকে ওপারে যাওয়ার একটা বিষয় থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই হত্যাগুলো অনেক সময় বিএসএফ এর উপরে হয়তো বিএসএফ হামলা শিকার হলে তারা আত্মরক্ষাতে হয়তো গুলি করে। অনেক সময় বিএসএফ অতি উৎসাহী হয়ে বা সীমান্তে অনেক সময় বিএসএফ এর আচরণও কিন্তু অনেকটা ঔদ্ধত্যপূর্ণ থাকে। তারা হয়তো কোনো ছোট একটা ঘটনায় যেখানে গুলি না করলেও চলতো, সেটাকে গুলি করে দেয়। এরকম অনেক ঘটনা আছে বাংলাদেশের। সীমান্তের মানুষদেরও আরো বেশি সচেতন হওয়া দরকার। এসব ইলিগাল অ্যাক্টিভিটিস বন্ধ করা দরকার। তাহলে আমার মনে হয় এই সীমান্ত হত্যা আর আমাদের এরকম বসে আলোচনা করা লাগবে না, ইস্যুটা মরে যাবে আমি মনে করি। ইস্যুটা আরে থাকবে না। দেখেন, ভারতের সাথে কিন্তু পাকিস্তানেরও সীমান্ত আছে, আমি সেই সীমান্তেও গেছি। সেখানে আপনি কোনোদিন শুনেছেন একটা হত্যা হয়েছে? কিন্তু ভারত পাকিস্তান কিন্তু যুদ্ধ সবচেয়ে বৈরী দেশ, সবসময়ই চলে, সবসময় সবসময় যুদ্ধ বৈরী চলে। দেশ একটা, স্বাভাবিকভাবে এরকম। কিন্তু বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ, আমাদের বন্ধুপ্রতিম দেশ, আমাদের স্বাধীনতার যুদ্ধে ভারতের বিরাট একটা সহযোগিতা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে ভারত সরকারও এখন বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি বা নতুন যে বাংলাদেশ, ভারতকেও বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ কি চায়, এবং সেই অনুযায়ী মানুষের যে সম্পর্কটা, সেটা এগিয়ে নিয়ে আচ্ছা, যেতে হবে। গৌতম লাহিড়ীর কাছে একটু যেতে চাচ্ছি। আরিফুজ্জামান মামুন যে প্রসঙ্গটা তুলেছে, পাকিস্তানের সাথে এত বৈরী সম্পর্ক থাকার পরেও ওই সীমান্তে কোনো হত্যাকাণ্ড হয় না। চীনের সাথে ভারতের একটা বিরাট সীমান্ত আছে, সেখানেও কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে না, কিন্তু বাংলাদেশ সীমান্তে কেন এই হত্যাকাণ্ড হয়? মানে এরা যুগের পর যুগ চলে আসছে, এর কারণ কি আপনার অভিজ্ঞতা? একটা কারণ তো নিশ্চয়ই, যদি কেউ পথে যান ভারত থেকে বা বাংলাদেশ থেকে পাকিস্তান, দেখতে পাবেন সন্ধ্যেবেলায় যে গোটাটা কাঁটাতারে বেড়া এবং তার মাথায় আলো জ্বলছে। জি, আহ, এখানে কিন্তু মানে একেবারে কিন্তু ভারত বাংলাদেশের যে সীমান্তগুলি, বহু ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো প্রোগ্রাম না থাকার একটা কারণ হচ্ছে, বড় কারণ আছে, যেভাবে বিভক্ত হয়েছিল। হুম, যে তার ফলে বহু মানুষের এপার ওপার, আমারই বাড়ির একটা অংশ, গ্রামের বাড়ির একটা অংশ ওপারে ভুলে গিয়েছে। এবং এই যাতায়াতের একটা কারণ থাকে, অনেকের পারিবারিক সম্পর্ক আছে, সেই কারণে যাতায়াত করতে চান, সেই করতে গেলে। আর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে ভাষাগত একটা সমস্যা আছে। আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে যখন বৈঠক হবে, তখন বিজেপির পক্ষ থেকে যেন এরকম একটা প্রস্তাব এলে খুব ভালো হয়। অন্তত ভাষাটা বোঝেন, বাংলা ভাষা বোঝেন, এমন একজন সিনিয়র কমান্ডার অন্তত যদি পোস্টেড হন। সব জওয়ানকে, ভারতের সব জওয়ান বাঙালি নন, জি, কিন্তু অবশ্যই বাঙালি হবে। আছেন এরকম বহু জওয়ান বা বহু অফিসার। তাদের যদি এক একজনকে এই ধরনের সেন্সিটিভ, ধরুন এটা কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী জানেন
কোন এরিয়াটা থেকে সব থেকে বেশি ঘটনা ঘটে। আপনি লক্ষ্য করে দেখবেন যে যেখানে বেড়া আছে সেখানে কিন্তু ঘটনাটা ঘটে। বহু জায়গায় এখনো বেড়া নেই, বহু জায়গায় উন্মুক্ত নদীপথ আছে। নদীপথে তো বেড়া দেওয়া সম্ভব না। সম্ভব না। এখানে ভাষাগত একটা সমস্যা, এখানে বহু আমি জানি শুনেছি যে তামিল বিএসএফ অফিসার, মালায়ালাম বিএসএফ অফিসার বা হিন্দিভাষী অফিসার, তিনি হয়তো কি বলতে চাইছেন ওপার থেকে সেই কথাটা তিনি বুঝতেও পারছেন। তিনি ভাবছেন প্রত্যেককেই তিনি চোরাকারবারি বা স্মাগলার ভাবছেন। হুম। এটা একটা ভাষাগত সমস্যা। সবটা তা নয়, কিন্তু আমাদের ভারত সরকারের পক্ষ থেকেও বলা হয়ে থাকে অনেক সময় বেশিরভাগ হত্যাগুলো রাতে ঘটে, রাতে ঘটেছে। রাতে সীমান্তে কেন আসে? আমি তো সাংবাদিক হিসেবে একটা প্রস্তাব বহুকাল ধরে দিয়ে চলেছি, আজ পর্যন্ত সেটা কোনো বাস্তবায়ন কোনো সরকারই করেনি। সেটা হচ্ছে ২ দেশের সাংবাদিকদের নিয়ে একটা অন দ্য স্পট ইনভেস্টিগেশন করা হোক। ধরা যাক বাংলাদেশের একজন কেউ মারা গেছে, তাকে মেরেছে বিএসএফ কিংবা বিজেপির গলিতে ভারতীয় কেউ মারা গেছে। কিন্তু আমরা সরেজমিন তদন্ত করে দেখি যে ঘটনাটা কি, কেন ঘটেছে। তাহলে একটা যথার্থ রিপোর্ট যদি ২ দেশের সরকারকে আমরা জানাতে পারি, সাংবাদিকদের নিরপেক্ষ একটি রিপোর্ট, কোনো বায়াস নাই থেকে, তাহলে কিন্তু একটা সমস্যার সমাধানের পুরোটাই যদি সরকারি এজেন্সির উপরে ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এই ধরনের কিছু বিভ্রান্তি ঘটতে পারে। আমি জানি না কেন ২ দেশের সরকার এই বিষয়ে একেবারেই আমি একটু রাহুল স্যার কি মনে করছেন যে সাংবাদিকরা কি অনেক গোপন তথ্য জেনে যাবেন, সেই কারণে দিচ্ছেন না। তো এটা আমি জানি না বাংলাদেশের সাংবাদিক মহল থেকেও যদি তারা যেরকম একটা প্রস্তাব দেন, এবং কেউ তো অনেকবার বাংলাদেশের থেকে ভারতে এসছেন, ভারত থেকেও বাংলাদেশের সাংবাদিক বক্তৃতা গেছে। আমি তো ব্যক্তিগতভাবে অনেকবার বলেছি, কিন্তু আমি চাইবো তারা যদি ভবিষ্যতে আসেন তারা এই প্রস্তাবটা এখানে রাখুন। যে দাদা ২ আমি দেশের একটু সাংবাদিকদের একটা নিরপেক্ষ দল একটু তদন্ত করে দেখুন সীমান্তে কেন হত্যা হয়। দাদা আমি একটু যুক্ত করি। সেটা আমি কিন্তু ভারত পাকিস্তানের সীমান্তের কথাটা বলেছি একটা জাস্ট প্রতীকী অর্থে। প্রতীক হিসাবে। হুম, দুটোর হ্যাঁ, প্রেক্ষাপট ঠিকই, ঠিকই। দুটোর প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। হুম, উনি অবশ্যই। দাদা একদম খুব কারেক্টলি পয়েন্ট আউট করছেন। যখন মনে করেন আমার সাতক্ষীরা সীমান্তে একজন অফিসার, কমান্ডিং অফিসার যিনি নিযুক্ত হয়েছেন বিএসএফ এর, উনি বাংলা ভাষার ধারে কাছেও বোঝেন না। তো রাতের আধারে যখন আপনি ইলিগাল বিজনেস করবেন বা স্মাগলিং করবেন বা এরকম হয়, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এটা জি হয়। হয়। আমি সীমান্তের ছেলে, আমি জানি। এটা হয়। তখন উনার দেখা যাচ্ছে দুজনের ভাষাগত সমস্যার কারণে অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে একটা গুলি চলে যায়। তো ওই জায়গায় দাঁড়িয়ে একটা হত্যা ঘটনাটা ঘটে যায়। তো ভারত পাকিস্তান সীমান্ত কিন্তু সেটা না। আমি জাস্ট বোঝাতে চেয়েছি হচ্ছে যে এই যে সমস্যাগুলো আছে এটা তো হুম, আ আ গৌতম দা খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে এই যে ভাষাগত সমস্যা, একজন অফিসার নিয়োগ দেওয়া যায় কিনা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা করা যায় কিনা ২ দেশের সীমান্ত বা বিএসএফ এর কাছে মননঘাতী নাই। আপনি তাকে শুট আউট করেন কিন্তু সে যাতে মারা না যায়, আপনি আহত হয় বা হয়, আপনি তাকে ধরতে পারেন, ধরেন। তো এটা মনে হয় আমার এখন সময় এসছে। কারণ ২ দেশের সম্পর্কটা এমন পর্যায়ে এখন বন্ধুত্বপূর্ণ পর্যায়ে যাওয়া উচিত বা যাবে আমি মনে করি ভবিষ্যতে। যে এইগুলো আমার সমাধান বেরিয়ে আসবে, এবং আমি সীমান্তে যে বারবার আমরা মননঘাতী নয় এমন অস্ত্র ব্যবহারের কথা বলেছি। যদি নিতান্তই বাধ্য হয়ে ব্যবহার করে বিএসএফ, তাহলে যেন সেটা মননঘাতী অস্ত্র না হয়। তাহলে আমার ওই লোকটা বেঁচে থাকবে। এটা আমার মনে হয় বাস্তবায়ন করার সময় আচ্ছা, এসেছে। আরিফুজ্জামান মামুন, আপনি আপনি আপনার কাছে অন্য একটা প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। সেটা হচ্ছে ভারতীয় যে হাই কমিশনার বিনয় বর্মা, ইদানিং দেখছি তিনি খুব তৎপর এবং বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সাথে তিনি দেখা করছেন, বৈঠক করছেন। এটা নিয়ে আমাদের দেশে আবার প্রচুর সমালোচনাও আছে। একদল বলছে যে সরকার অলরেডি ভারতের দিকে ঝুঁকে পড়েছে আওয়ামী লীগের মতো। আপনার কাছে কি মনে হয় এসব বৈঠকগুলোতে কি আলোচনা হচ্ছে, যেহেতু আপনি ক্লোজলি এটা মনিটর করছেন? না দেখেন, এটা যে আহ, দেশটা ভারত বলে এত আলোচনা হচ্ছে। একটা নতুন যখন সরকার গঠন হয় তখন সেই সরকারের দায়িত্বশীলদের সাথে কিন্তু এখানে যারা আমাদের বন্ধু প্রতিম সহযোগী বা উন্নয়ন সহযোগী দেশগুলো আছে তাদের প্রতিনিধিরা দেখা করেন। এটা খুবই একটা রেগুলার এবং রুটিন ওয়ার্ক। রুটিন একটা ইয়ে। আপনি নতুন একটা এতদিন পরে এসে একটা নতুন দল, একটা নতুন সরকার গঠন হয়েছে, তো তার সাথে আপনার আহ সৌজন্য সাক্ষাৎ বা এ থাকা ওয়ার্কিং রিলেশন তো তৈরি রিলেশন তৈরি করতে হবে। হবে। এটা ভারত বলে, দেশটা ভারত বলে এত কিছু আলোচনা হচ্ছে। আপনি এই গত ১ মাসে প্রত্যেকটা দেশ, এখানে যারা কর্মরত আছে যেসব দেশগুলো, প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনাররা বা আন্তর্জাতিক সংগঠনের প্রধানরা বা এখানকার যারা প্রতিনিধি তারা দেখা করেছেন, একাধিকবার দেখা করেছেন।
সেইভাবেই আমাদের ভারতে এখানকার যে ঢাকায় নিযুক্ত ভারত হাই কমিশনার প্রণয় ভার্মা উনিও সবার সাথে দেখা করেছেন, এবং উনি দেখা করে আমার একটা বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন যে অতীতে কি হয়েছে সেটা আমরা না করে, না টেনে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব, এবং আমাদের দুই দেশের সাথে আমাদের সম্পর্কটা, এবং আমাদের সাথে ভারতের অনেকগুলো ইস্যু আছে। তো সেই ইস্যুগুলো তো আপনার আলোচনা করতে হবে, এগিয়ে নিতে হয় সমাধান করতে হলে এবং তো কথা সমাধান বলতে করতে হবে। হবে। সেগুলো আপনি কথা না বললে, আলোচনা না করলে, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ না হলে আপনি এগুলো সমাধান করবেন কেমনে? আমাদের পানি সমস্যার সমাধান আছে, আমাদের গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আমাদের গঙ্গা চুক্তি করতে হবে। তা আপনি আলোচনা না করলে গঙ্গা চুক্তি বা নবায়ন করবেন বা নতুন কোনো চুক্তি করবেন কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? তো এই যে দেখা সাক্ষাৎ, এগুলো হচ্ছে কি এক ধরনের বাইনারি তৈরি করা হয় বা তৈরি করা হচ্ছে বিভিন্ন কারণে। তো যার কারণে এই যে এটা আলোচনা আসছে। দেশটা যদি দেখেন, আমেরিকার রাষ্ট্রদূত বা পাকিস্তানের রাষ্ট্রদূত বা অন্য যে কোনো দেশের রাষ্ট্রদূত, আমি যার উদাহরণ দিয়ে বলতেছি, তারাও কিন্তু দেখা করেছেন প্রায় প্রত্যেকের সাথেই, সরকার সংশ্লিষ্ট যাদের সাথে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সবার সাথে দেখা করেছেন। সে একইভাবে প্রণয় ভার্মাও আহ সবার সাথে দেখা করেছেন। আচ্ছা, এই এটা আমি বিষয়ে অন্য কোনো গৌতম বিষয়। লাহিড়ীর মন্তব্য জানতে চাচ্ছি যে আমরা ভারতীয় যে হাই কমিশনার ঢাকায় খুব তৎপর, তিনি বিভিন্ন মন্ত্রীদের সাথে বৈঠক করছেন, দেখা করছেন, এটা নিয়ে আবার এক পক্ষ সমালোচনাও করছে, অনেকে পজিটিভলি দেখছেন, উনি যেমন পজিটিভলি দেখলেন, আপনি কিভাবে দেখছেন এটাকে? না দেখুন, একটা নির্বাচিত সরকার, ফলে এবারে তো আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক বৈঠক হতে হবে বিভিন্ন স্তরে। জি। ফলে যে সমস্ত যেসব ক্ষেত্র নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা ছিল, যেগুলো ধরুন স্থগিত হয়েছিল, সেগুলোকে আবার কিভাবে পুনরুজ্জীবন করা যায়, সেই বিষয়ে ভারতের হাই কমিশনার প্রত্যেকটি মন্ত্রণালয়ে গিয়ে সেখানকার মন্ত্রীদের সঙ্গে কথা বলে প্রত্যেকটা প্রজেক্ট বা প্রকল্প যেগুলো ছিল, যেগুলো কথা হয়েছিল, সমঝোতা হয়েছিল, সেগুলো কি পরিস্থিতিতে আছে, কি অবস্থায় আছে, কতদূর এগোনো যেতে পারে, ভবিষ্যতে নতুন কি প্রস্তাব আসতে পারে, তার একটা সম্যক ধারণা তিনি এ বিষয়ে করে তিনি দিল্লিতে একটা রিপোর্ট পাঠাতে পারেন। এবং সেই ধরনের বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আলোচনা বেশি হচ্ছে, বা হঠাৎ স্বাভাবিক। যারা সমালোচনা তো কিছু, দেখুন ১০০ ভাগ লোক কখনোই কোনো জিনিস সমর্থন করে না, জি। কেউ না কেউ তো বিরোধিতা করবেই। বিরোধিতা আছে বলেই তো গণতন্ত্র, বিরোধীদের সম্মান দেওয়াটাই গণতান্ত্রিক রীতিনীতি। জি। ফলে তারা সমালোচনা করুন, কিন্তু আমি খালি সেই সমালোচকদের একটা কথাই বলবো যে আপনি যে সমালোচনাটা করছেন, কিন্তু কখনো এটা আপত্তি করেননি যে ভারত থেকে কেন ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রোজ আসবে, তাই না? হয়তো বিকেলও যাচ্ছে, যেগুলো নিয়ম অনুসারে যাওয়ার কথা সেগুলো যাচ্ছে, ভবিষ্যতে আরো বাড়তে পারে। ফলে এই বিষয়গুলো কিন্তু তাৎক্ষণিকভাবে সেটাকে না দেখে কেন এই ধরনের বিষয়গুলো যদি বলুন, তখন মনে হয় একটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে। সেই জি। রাজনৈতিক উদ্দেশ্যে তারা দুই দেশের সম্পর্ক ভালো চান, তাদের দুই দেশের সম্পর্ক আরো তিক্ততা থাকুক সেটা চান। সেটা মনে হয় সিদ্ধান্ত দিতে হবে। এরকম ভাবে ব্যাপার তারা কি করবে। আরেকটা কথা এই প্রসঙ্গে আমি বলে রাখি, হয়তো জানেন যে প্রণয় বর্মা হয়তো বেশিদিন আর বাংলাদেশে থাকবেন না। তিনি তিনি যাবেন অন্য অন্য জায়গায় রাষ্ট্রদূত হতে পারেন, নতুন ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হতে পারেন খুবই শিগগিরই। এবং সেক্ষেত্রে তিনি তার কাজকর্মগুলো প্রত্যেকের কাছে এক ধরনের এই আমার মনে হয় আলাপ আলোচনা ছাড়াও তিনি একটা বিদায়ী আলোচনাও করছেন আর কি, হয়তো কারণ নতুন যিনি যাবেন তার সম্পর্কে কাগজপত্র ঢাকায় পৌঁছে গিয়েছে। তিনি সেই কাগজপত্রগুলোর এখন পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে, যেটা নিয়ম অনুসারে যেগুলো দেখা হয়ে থাকে। ফলে সেগুলো চূড়ান্ত হলে তখন নতুন হাই কমিশনার ভারতের বাংলাদেশে পৌঁছাবেন, এবং আপনাদের অতি পরিচিত একজন যাওয়ার কথা আছে। মানে আমি জানি না শেষ পর্যন্ত হবে কিনা, কিন্তু হলে খুবই ভালো। মানে কে কে দেশের সম্পর্ক ভালো নামটা কি করতে হবে। ডিসক্লোজ করার সুযোগ আছে? হ্যাঁ, হ্যাঁ, সন্দীপ। কে কে আমি আসছে? নিজে লিখেছি যে সন্দীপ চক্রবর্তীর নাম। মানে সে আমাদের মানে আমার বাংলাদেশের সাথে তার না সম্পর্কটা কেমন, দেখেন, একটু যদি আমি বলেন। বলি আপনাকে, সেটা হচ্ছে যে দাদার সাথে আমি একটু যুক্ত করি, দাদা যদি আমাকে একটু সুযোগ দেন। সেটা হচ্ছে আমি যখন যখন বলুন একটা বলুন বলুন। যখন একটা দেশের প্রতিনিধি এখানে থাকেন, যেমন আপনি বাংলা মিশনের প্রতিনিধি, তো আপনার জায়গায় আপনি যতক্ষণ পর্যন্ত আপনি দায়িত্ব পালন করছেন, আপনার দায়িত্বটা পালন করে যেতে হবে। যখন অন্য কেউ আপনার দায়িত্বে আসবে, তখন তো তাকে আপনাকে এটা বুঝিয়ে দিতে হবে যে আমি এই ইস্যুতে এই আলোচনা হয়েছে, এই সরকারের সাথে আমার এই আলোচনা হয়েছে। সেটার জন্য তো আপনার আলোচনা করা দরকার, যাওয়া দরকার। এটা হয়েছে কি, হ্যাঁ, মানে আপনি সমালোচনার যে কথাটা বলছিলেন, এক ধরনের আলোচনা আছে। দেখেন, সমালোচনা আছে বলেই কিন্তু
সরকার বা কোন একটি সরকার দেশ সঠিক পথে চলতে পারে। আপনি যদি সবই প্রশংসা হয় তাহলে কিন্তু না, সরকার বুঝতে পারে না যে কোথায় ভুল হচ্ছে বা কোথায় ঠিক হচ্ছে। বা ভারতেরও যদি আমরা সমালোচনার জায়গা না থাকে, তাহলেও তো ভারতেরও যে ভুল হবে না বা হতে পারে না এমন তো কোনো বিষয় নাই। হয়তো এই পাবলিক পারসেপশনে কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত পরিবর্তন করে দিতে পারে, বা এই যে সমালোচনার জায়গা থেকেও কিন্তু অনেক সময় যে না কেন সমালোচনা হচ্ছে সেটা আমরা দেখি তো কেন সমালোচনা হচ্ছে, তাহলে সেটার একটা করে ফিডব্যাক নিয়ে সেটা যদি ভুল হয় তাহলে তারা কারেকশনের সুযোগ আছে। তো আমি মনে করব যে সমালোচনার জায়গাগুলো এড়িয়ে আহ, ভারত নিশ্চয়ই বুঝতে পারছে যে এই বর্তমান সরকারের সঙ্গে আচ্ছা, আপনার তারা কাছে কাজ জানতে করবে। চাচ্ছি যে নতুন যে হাই কমিশনার আসতেছেন তার সম্পর্কে আপনি বাংলাদেশের মানুষের সাথে তার সম্পর্কটা কেমন যদি একটু বলেন। না, এটা তো দেখেন, একটা দেশের প্রতিনিধি, মনে করেন আমার বাংলাদেশের দিল্লি যে হাই কমিশনার আছেন, ওনার প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা। এই বিষয়ে উনি কিন্তু কোনো রকম ছাড় দিবেন না। হুম, এটা তার কাজ, এটা তার দায়িত্ব। হ্যাঁ, ইনি অবশ্যই। শপথ নিয়েছেন এটার জন্য। ঠিক একইভাবে অন্য দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনার কিন্তু একই কাজ, তার দেশের স্বার্থ রক্ষা স্বার্থ করতে রক্ষা এখানে করবেন। আসবে। এখন আপনার মেকানিজম হচ্ছে আপনি তার সাথে সাথে নেগোসিয়েশনে কতটুকু উইন উইন মানে সিচুয়েশনে যাবেন, বোঝাপড়াটা কতটা কতটুকু ভালো করতে হয় পারবেন। তো ওয়ার্কিং এ। আমি নিশ্চয়ই উনি যেটা নাম বললেন আমরাও এটা করেছি, জেনেছি। উনি অত্যন্ত আহ, বিচক্ষণ মানুষ, এবং উনি বাংলাদেশের মানুষের পালসটা বোঝেন যে বাংলাদেশের মানুষ কি চায়। আমি মনে করি যে উনি হয়তো বাংলাদেশের সাথে সম্পর্কটা মানুষের মানুষের যে সম্পর্ক, কোনো ব্যক্তি বা দলের সঙ্গে নয়, এভাবে হয়তো এগিয়ে নিয়ে যাবেন। জি, দেখা যাক জি, ভবিষ্যতে কি দাদা হয়। কি বলেন সন্দীপ, নতুন হাই কমিশনার। বাংলাদেশ হাই কমিশনে উনি ডেপুটি হাই কমিশনার ছিলেন। জি, জি, এবং যখন পঙ্কজ সারন যখন হাই কমিশনার ছিলেন, এবং তার আদি বাড়ি সিলেটে, তিনি আচ্ছা, বাঙালি। তিনি বাংলাদেশে থাকাকালীন বহুবার তার পৈতৃক বাড়িতে গেছেন, এবং তিনি বাংলা ভাষায় কথা বলবেন, এটা একটা বড় সুবিধা। তিনি অত্যন্ত বিচক্ষণ, এবং যেটা বলেছেন মামুন সাহেব যে তিনি অবশ্যই ভারতের স্বার্থ দেখবেন, কিন্তু অভিন্ন স্বার্থে কিভাবে দুই দেশের সম্পর্ককে উন্নত করা যায় সেটা কিন্তু আমার মনে হয় সন্দীপ বাবু তার একটা মুন্সিয়ানা। তিনি, আপনি হয়তো জানেন যে বহু আহ, তিনি আমি যতদূর জানি, তিনি মনে পড়েছে আমার 2014 নির্বাচনের সময়ও তিনি ছিলেন। তারপরে যখন তার আগে ভারতের রাষ্ট্রপতি সফর করেছেন তখনও তিনি সেখানে উপস্থিত ছিলেন, সেই সফরের তার দায়িত্ব তিনি ছিলেন। তিনি নিঃসন্দেহে আমার মনে হয় বাংলাদেশের বহু মানুষের তিনি পরিচিত রয়েছেন। বহু মানে নেতা, মন্ত্রী, সাংবাদিক, পুরনো সাংবাদিক যারা, হুম, তারা এক কথায় ওনাকে চিনবে না। জি, এবং জি, যাই না, শেষ পর্যন্ত হয়তো হওয়ার কথা, এটা এখনো পর্যন্ত কিন্তু জল্পনা স্তর, এটা ধরে নেওয়াটাই ভালো। কিন্তু আমরা ভারতের মিডিয়াতেও প্রকাশিত হয়েছে যে তিনি সম্ভবত হচ্ছেন। ফলে আমার মনে হয় দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই যেটা আমি বলছিলাম যে বিএসএফ এর যদি যেরকম বাঙালি অফিসার যদি নিযুক্ত করা হতো বা হয়, তাহলে মানে একটা পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। এমনি দুই দেশের সম্পর্কে আলাপ আলোচনার সময় অনেক সাধারণ মানুষের সঙ্গে যখন হাই কমিশনার কথা বলেন বা বলবেন, তখন তিনি যদি তার নিজের সে একই ভাষায় কথা বলেন, তাহলে একে অপরকে বুঝতে, প্রথমে একটা কথা হয় না, দেখা হলে প্রথমেই জিজ্ঞেস করে, অনেকের ধারণা ছিল ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম নারিমানে বোধহয় অবাঙালি, তবে যখন বাংলা বদলাতে বলে ও আপনি বাঙালি, মানে এই বাঙালি পড়ার মধ্যে একটা আত্মীয়তা তৈরি হয়। জি, জি, ফলে এটা আমার মনে হয় একটা ভালো লক্ষণ। না, এটা ঠিক। কারণ হচ্ছে দেখেন, আপনি ভারতের কলকাতায় গিয়ে আপনি যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা প্রাণ খুলে চলাফেরা করতে পারবেন, মুম্বাইতে আপনি গিয়ে এটা হবে না। মুম্বাই বা তামিলে গিয়ে সেটা এটা হবে তবে পারবেন আমি না। এর সাথে আরেকটা যুক্ত করতে চাই, মনে হয় প্রণয় বর্মা বাংলাদেশিদের জন্য আরেকটা সুখবর দিয়ে তিনি হয়তো ফিরবেন। এই সুখবরটা হচ্ছে পর্যটন ভিসা হয়তো খুলবে, আচ্ছা, এবং আমার ধারণা হচ্ছে এখন ঘোষণা হয়নি, কিন্তু যারা পর্যটন ভিসা পেতে চান তারা প্রয়োজনে আপিল করতে পারেন হাই কমিশনে, তাদের ব্যাকগ্রাউন্ড দেখে, যেটা দেখে সেটা তাদের অনুমতি দেওয়া হতে পারে। ধীরে ধীরে শুরু হবে পর্যায়ক্রমে, এবং কেবলমাত্র ওই যে এক মাঝখানে একটা আপনাদের ওই এক ব্যক্তি চলে এলেন না হঠাৎ, যে হবিগঞ্জে সেটি পুলিশ টুলিশ পুড়িয়েছিল বলে দাবি করে ভারতের জি, সঙ্গে জি, 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 কিন্তু ভারতীয় বিচার এ ধরনের কোনো ব্যক্তি যেন না আসে আর কি। মানে যাদের জেনুইন বাংলাদেশি, যারা সত্যি সত্যি তারা ঈদের বাজার কলকাতায় করতে চান, এমনকি অনেকে দুর্গোৎসব দেখতে আসেন কলকাতায়, জি, এবং কলকাতার ব্যবসায়ীরাও অপেক্ষা করে আছেন কবে বাংলাদেশিরা আসবেন।
আমার মনে হয় প্রণয় বর্মা নিজেও গতকালও বোধহয় একটা ইঙ্গিত দিয়েছেন গতকাল, জি জি, গতকাল একটা ইঙ্গিত দিয়েছে। আপনি জানেন, এবং আমি একটু আমার মনে হয় তার হয়তো এটা একটা বিদায়ী উপহার হলেও হতে পারে। দাদার সাথে আমি একটু যুক্ত করি। আপনি জানেন যে এতদিন তো ভিসা সব বন্ধ ছিল, ট্যুরিস্ট ভিসা এবং বিশেষ ব্যবস্থায় মেডিকেল ভিসা চালু চালু ছিল। ছিল। সেক্ষেত্রে আহ, একটা বিষয় এখন কিন্তু নতুন একটা ইয়ে চালু হয়েছে, আপনি জানেন কিনা জানি না, সম্প্রতি এই বিষয়টা অত বেশি প্রচার হয়নি। সেটা হচ্ছে যে এখন এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানে আপনার ভিসা আবেদন জমা দেওয়ার যে ইয়ে পাওয়া যাচ্ছিল না, স্লট পাওয়া যাচ্ছিল না যেটা বলে, এখন কিন্তু ভারতীয় হাইকমিশন আইভ্যাক আইভ্যাক যেখানে এখানে যারা ভিসা অপারেট করে এখানে, তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি আপনার ডকুমেন্টস গুলো আপলোড করবেন এবং ওইখানে একটা টাইম আছে, নির্দিষ্ট সময়ের ভিতরে ওয়েবসাইটে ইয়ে করে আপনি ভিজিট করে আপনি একটা স্লট নিতে পারবেন। এই সুবিধাটা কিন্তু এখন চালু হয়েছে এবং আস্তে আস্তে কালকের প্রণয় ভার্মা যেমন বলেছেন যে এরকম আমরা খুব শীঘ্রই হয়তো পর্যটন ভিসা খুলে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন যে আহ, তারা এটা দে আর ওয়ার্কিং অন ইট এবং হোপফুলি তারা খুবই হবে, খুব শীঘ্রই এটা হবে। এবং এটা দুই দেশের সম্পর্ক যেটা চলছিল যে শীতলতা বা ইয়ে, এই ভিসা কিন্তু অনেক মানুষের চাওয়া যে ভিসাটা কবে চালু হবে, এটাও কিন্তু একটা সম্পর্ক উন্নয়নের একটা কিন্তু ইয়ে, যে মাপকাঠি হতে পারে। মাপকাঠি হতে পারে। কারণ বাংলাদেশের মানুষের এই পারসেপশন আছে যে ভারত ইচ্ছা করে এই ভিসাগুলো বন্ধ করে রেখেছে, হ্যাঁ, আমাদেরকে এ করার জন্য। তো এই ভিসা চালু হওয়াটাও কিন্তু একটা সম্পর্ক উন্নয়ন বা এর একটা আচ্ছা, করতে পারে। আমরা সর্বশেষ প্রসঙ্গে যেতে চাই। জনাব গৌতম লাহিড়ী, সম্প্রতি একটা নিউজ হয়েছিল যে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের কিছু নেতারা বিভিন্ন দেশ থেকে গিয়ে জড়ো হয়েছিলেন একটা ইফতার পার্টিতে, এবং যেটার উদ্যোক্তা আপনি ছিলেন। আসলে কারা কারা সেই পার্টিতে উপস্থিত হয়েছিল এবং কেন উপস্থিত হয়েছিল, এবং আপনি বা কেন এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ কেন নিয়েছিলেন? এটা সম্পূর্ণ, আমি এক জায়গায় একটু উত্তেজিত ভাবে রিয়াক্ট করেছিলাম। না, আমি আয়োজক নই। জি। প্রথম কথা হচ্ছে ভারতের প্রেস ক্লাবে ইফতার বলে কোনো অনুষ্ঠান হয় না। হয় না। জি। এমনকি হিন্দু আচার আচরণ রীতিনীতি অনুসারেও কোনো অনুষ্ঠান হয় না। মানে দুর্গাপূজা কি সরস্বতী পূজা এগুলো আপনাদের ওখানে হয়, কিন্তু আমাদের এখানে হয় না। কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না। জি। মানে এটা আমরা করা হয় না। তার একটা বড় একটা কারণ যেটা বলেছি আমি সেখানে, যে কারণ আমাদের এখানকার সকলের হচ্ছে এখানের জন্য দারু খুব উন্মুক্ত। কোনো ব্যাপার নয়, কোনো বিধিনিষেধ নেই। ফলে সেখানে এই ধরনের ধর্মীয় আচার-আচরণের জন্য যেগুলো করাটা ঠিক হয় না। সে কারণে আমরা প্রেস ক্লাব যবে থেকে প্রতিষ্ঠিত ১৯৫৮ সাল থেকে কখনোই এই ধরনের কোনো অনুষ্ঠান হয়নি। হ্যাঁ, তবে ঈদের দিনে আমরা বিশেষ খাবারের আয়োজন করি। ঈদের খাবার অনুসারে সেরকম আয়োজন হয়। এমনকি বাংলাদেশের ২৬শে মার্চ। মার্চের যে অনুষ্ঠান যেটা বাংলাদেশের হয়, তার একটা অনুষ্ঠান কাচ্চি বিরিয়ানি প্রেস ক্লাবেতেও হয়। হুম। এবং এবারেও তো জাতীয় প্রেস ক্লাবে বর্তমান হাই কমিশন তারা আয়োজন করছেন এবং ফখরুদ্দিন আসছেন বিরিয়ানি বানাতে এবং সেটাও কিন্তু প্রেস ক্লাবে হবে। প্রেস ক্লাবে কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য কোনো অনুষ্ঠান করা হয় না। এখানে আওয়ামী লীগও আমন্ত্রিত হতে পারে, এখানে বিএনপিও আমন্ত্রিত হতে পারে। এখানে যেমন বর্তমানে আমি বললাম তো হাই কমিশন থেকে কাচ্চি বিরিয়ানির আয়োজন করা হচ্ছে এবং সেটা বিরাট জনপ্রিয়। বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি ভীষণ আমি ওই কারণে অনেকবার বেশি ভোট পাই পেতাম আরকি। ওই কাচ্চি বিরিয়ানি আয়োজন করার জন্য। কিন্তু এদিন যে অনুষ্ঠানটা হয়েছিল সেটা হচ্ছে যে বিদেশ কিছু না, যারা কেউ ভারতে আছেন তার মধ্যে মাত্র ২ জন তারা এসেছিলেন সিনিয়র নেতা। তার মধ্যে নানক ভাই তো একজন। জাহাঙ্গীর আরেকজনের কবির নাম নাম। বলব না এই কারণে যে তার ছবি প্রকাশিত হয়। তিনি চেয়েছেন তার নাম যেন না বলা হয়। কারণ এটা ছিল অফ দ্য রেকর্ড ইন্টারেকশন ভারতীয় মিডিয়ার সঙ্গে। হুম। এখানে তারা প্রকাশ করেন প্রেস কনফারেন্সও করেন। মতামত বিনিময় বলতে তাদের ধারণা ভারত সরকার কি ভাবছে, আওয়ামী লীগ সরকার কি ভাবছে বা আওয়ামী লীগের সম্পর্কে ভবিষ্যতের রণনীতি কি হতে পারে এবং বর্তমান যে তারেক রহমান সরকার এলো তার সম্পর্কে এদের মনোভাব কি, কি ভাবছেন তারা। এই সমস্ত ছিল আলোচনার পরিধি। সেখানে কিছু দুর্ভাগ্যক্রমে যেটা হয়েছে যারা আমন্ত্রিত ছিল না, এমনকি আমি শুনেছি পরে তারা কেউ ছাত্রলীগেরই সমর্থক, কিন্তু তারা দিল্লি নৌ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তারা সেখানে ইফতার পার্টি হচ্ছে বলে হঠাৎ হাজির হয়ে গিয়েছিল। তারা আমন্ত্রিত নন। আমন্ত্রিত ছিল সাংবাদিক এবং দিল্লির ১ম সারির জাতীয় দৈনিকের সমস্ত কূটনৈতিক সংবাদদাতারা উপস্থিত ছিল। যাদের সঙ্গে এই মামলা যখন দিল্লি আসেন, যখন যেখানে দেখা হয়, যে হোটেলে পার্টি হয়, যেখানে দেখা হয়, যাদের সঙ্গে দেখা হয়, তারাই এখানে আমন্ত্রিত ছিলেন। বিশেষ করে যারা নিয়মিত
বাংলাদেশ নিয়ে চর্চা করেন, বাংলাদেশের উপর খবর লেখেন। প্রত্যেকটি জাতীয় দৈনিকে হিন্দুস্তান নাম, কাগজের নাম বলতে অসুবিধা নেই। হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, নেটওয়ার্ক 18, আনন্দবাজার, এইরকম সমস্ত কাগজের প্রতিনিধিরা কিন্তু ওখানে, প্রতিনিধি কেনা, প্রত্যেকেই আমি বলবো তারা হচ্ছেন ডিপ্লোম্যাটিক এডিটর, তাদের পজিশন, মানে যারা অনেক সময় তাদের লেখনীতে ভারত সরকারের পলিসি প্রভাবিত হয়। আমি আমন্ত্রিত ছিলাম সাবেক সভাপতি হিসাবে, আর আমাদের বর্তমান সভাপতি, বর্তমান সাধারণ সম্পাদক, তিনি উপস্থিত ছিলেন। এটা আওয়ামী লীগ ওই হলটি ভাড়া নিয়েছিল। তারা মানে ওখানকার যতটুকু যে ন্যায্য ভাড়া, সেই ভাড়া দিয়ে তারা নিয়ে মতবাদ, ওইটা ডিনার পার্টি ছিল 8টা থেকে 8:30 নাগাদ শুরু হয়। ইফতার তো 6:30 হয়ে যায়। জি। তো ইফতারের নয়, ইফতার মানে সেদিন শুক্রবার। শুক্রবার মানে আমাদের ক্লাবে যদি যারা আসেন কখনো দেখবেন সেখানে প্রায় প্রচন্ড ভিড় হয়, বসার জায়গা থাকে না, এরকম একটা অবস্থা। সেখানে হঠাৎ ওরা খুব অভিভূত দেখে যে প্রায় একসঙ্গে 400-র উপরে সাংবাদিক সেখানে আলোচনা করছেন, কথা বলছেন এবং তারা মদ্যপান করছেন। তারা দেখে অভিভূত, মানে সেরকম বেলুন দেখানোর জন্যই নানক ভাই বাইরে বেরিয়ে এসেছিল লোক থেকে। তো তখনই কেউ গোপনে ছবি তোলে। ছবি তোলাটা ওখানে বেআইনি, নিষিদ্ধ। কোনো ছবি তোলা হয় না, এই কারণে ছবি তোলা হয় না। ছবি ব্যক্তিগত কোনো কেউ আপত্তি করলেন না, বললেন ছবি তুলতে, সেটা ব্যক্তিগত ছবি হতে পারে। হুম। কিন্তু সেই ছবিটা বাইরে প্রচার করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে কিছু ক্লিপ করা হয়েছে জনৈক এক সাংবাদিককে, বিদেশে যিনি থাকেন, এটাও ভুলভাল তিনি রিপোর্ট করেছেন। তো এখন সেই কারণেই বলছি ঘটনাটা এরকম কিছু না, সেরকম কিছু নয়। ঘটনাটাতে যেটা মোদ্দা কথা, বটম লাইন যদি বলি, তারা তারেক রহমান সরকারের বিরুদ্ধে এখনই কোনো রাস্তায় নামছেন না। তারেক রহমান সরকারের উপর তারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। একটি রাজনৈতিক দলকে যে সম্মান দেওয়া উচিত, সেই সম্মানটা তারা পাবেন না আশা করছেন। হবে কি হবে না পরের ব্যাপার। সেই কারণে আপাতত তাদের তারেক রহমান সরকার সম্পর্কে কোনো এই ধরনের কোনো বিরূপ মন্তব্য তারা সেখানে কিছুই করেননি এবং করছেনও না, আগামী বেশ কিছুদিনও করবেন না। একটা সময় রাজনীতিতে নামবেন যখন, তখন তো নিশ্চয়ই পারস্পরিক সমালোচনা হবে, সেটা পরের কথা। যদি আমি বোঝাতে পারি তাহলে হচ্ছে এইটাই। জি, ধন্যবাদ। আরিফুজ্জামান মামুন, আপনিও দেখেছেন যে এই নিউজটা আমাদের জি, দেশে জি। বেশ, যার দাদা বললেন যে মিসলিড হয়েছে বা মিসকোট হয়েছে, বা তার নামটা সে আসলে হোস্ট না। আপনি তো দেখেছেন এই নিউজটা আমাদের দেশে প্রায় ভাইরাল হয়েছে। আচ্ছা, আমি না, এটা আমি যেটা বলবো যে দেখেন, বাংলাদেশের একটা বিরাট অংশে বিরাট একটা অংশ মনে করে যে 5ই আগস্ট বা তারও আগের যে 15 বছরের যে একটা আমাদের এখানে যে অপশাসন চলেছে, সেটার দায়ভার এই মানুষগুলোর, বা তারা মানে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের কথা আওয়ামী বলছেন। নেতাদের, এবং তাদের এই তারা তাদের অপশাসন বা যাই বলেন সেই সেটাকে করেই তো এই জুলাই আন্দোলনটা হলো এবং এই হাসিনা সরকারের পতন হলো। তো সেই মানুষগুলোকে যখন একই ফ্রেমে ওখানে দেখছে, তখন বাংলাদেশের মানুষের ভিতরে এক ধরনের, যেটা বললেন যে খুব ভাইরাল হয়েছে এবং মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে। উম, মানে এটা এটা আমি মনে করি যে আরেকটু সতর্ক বা আরেকটু এড়িয়ে গেলেও হয়তো ভালো হবে। আমি এটা দাদার কাছে আমিও এটা বলবো যে এটা যদি কোনোভাবে, এই যে বললেন না যে অনেক সময় অনেক কিছু হয় আমরা জানতে পারি না ডিপ্লোমেসিতে, যেটা সামনে যেটা হয় তার চাইতে অনেক বেশি পিছনে হয়। হ্যাঁ, তো আমি এটা যখন সামনে চলে আসে তখন এক ধরনের ওই যে ভারত বিরোধিতার জায়গা তৈরি হয়। আমি সেই জায়গা থেকে মনে করবো। আবার একইভাবে দেখেন, আওয়ামী লীগ হচ্ছে এদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো দল হচ্ছে বাংলাদেশের গত 30, 35, 40 বছর ধরে এরা পালাক্রমে বাংলাদেশকে শাসন করেছে। সে এরকম একটা বিরাট অংশকে আপনি বাইরে রেখে বাংলাদেশের রাজনীতি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটাও তো আপনাকে ভাবতে হবে। হ্যাঁ, তো আমি মনে করি যারা প্রকৃত দোষী, যারা তাদের শাস্তির আওতায় এনে বাকিদের বিষয়ে আমার মনে হয় আস্তে ধীরে সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে। কারণ একটি বৃহৎ অংশকে, যারা আওয়ামী লীগ করে একটা বিরাট অংশ, আপনি জানেন তাদের প্রায় ভোট পার্সেন্টেজ প্রায় 35% উপরে। 30 তো থেকে 30 35। থেকে 35, এই মানুষগুলো তো দেশে আছে। কয়জন মানুষ ভারতে পালিয়ে গেছে বা বাইরের দেশে না, পালিয়ে সেটা তো গেছে? কিছু সংখ্যক নেতা, কিছু সংখ্যক নেতা বা এবং যারা ক্যাডার, এর বাইরে তো না। এখন হয়েছে কি, এইটা কি নিয়ে কেন আলোচনা হচ্ছে বেশি?
যে মানুষগুলোকে আমরা দেখেছি ওইখানে, তাদের আমরা মনে করছি বা বাংলাদেশের মানুষ মনে করে তাদেরকে তারা বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করছে কিনা, ষড়যন্ত্র মানুষের করছে কিনা, মনের বা মধ্যে আশঙ্কা কারণ তারা এই কিন্তু জড়িত ষড়যন্ত্র তো আর প্রেস ক্লাবে এসে হওয়ার কথা না, প্রকাশ্যে। ষড়যন্ত্র জনে। দাদা যেটা বলছিলেন 400 সাংবাদিক উপস্থিত ছিলেন, 400 সাংবাদিকরে নিয়ে প্রেস ক্লাবে তো আমি ষড়যন্ত্র আরেকটা হওয়ার কথা। দাদার মাধ্যমে আমি একটা ইয়ে করবো, দেখেন শেখ হাসিনা যখন ভারতে এখন আছেন, উনি আশ্রয় আছেন, এটা তো অস্বীকার করার উপায় নেই। তো বাংলাদেশে বিভিন্ন সময় তাকে, উনি বাংলাদেশে অভিযুক্ত এবং উনি সাজাপ্রাপ্ত হয়েছেন অলরেডি। তো বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে নতুন সরকার। আর হয়তো আমাদের সাথে এই যে খুব একটা ভারতের একটা খুব ভালো ভারতের পুলিশ যে হাদি হত্যা হাদি মামলা, হত্যার যে আসামি ফয়সালকে ফয়সালকে গ্রেফতার এবং তাকে যে পার করতে সাহায্য সহযোগিতা করেছিল করেছে। তাকেও গ্রেপ্তার করেছে। আমি মনে করি যে দুই দেশের বন্দি বিনিময় চুক্তি হোক, যে কাণ্ডের হোক, তাদেরকে বাংলাদেশের হাতে যদি তুলে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে হয়তো আরো বেশি এটা কার্যকর হবে এবং এ হবে। আমি মনে করি সেই জায়গাটা দাঁড়িয়ে, এবং এই যে সুযোগ করে দিয়া, মানে এইগুলোকে কথা বলার, এই যে মানুষগুলোকে যারা মনে করে, বাংলাদেশের অধিকাংশ মানুষ বা আমরা মনে করি যে তারা এই হত্যার জন্য দায়ী, তাদের এই সুযোগগুলো আরো বেশি সংকুচিত করলে আমার মনে হয় সম্পর্কটা আরো বেশি আগায় যাবে। জি, ধন্যবাদ আরিফুজ্জামান মামুন। দাদা, আপনার কাছে শেষ প্রসঙ্গ, এই বিষয়ে আপনি কথা আগেও বলেছেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে আছেন, বিভিন্ন শহরে আছেন, তো এরা তো ধরেন অনেকে পরিবার পরিজন নিয়েও আছেন, তো ওনারা চলছেন কিভাবে? অর্থ তো দরকার হয় বসবাস করতে হইতে, প্রায় 1 বছরের বেশি সময়কাল হয়ে গেল, ওনারা চলছেন কোত্থেকে? ওনাদের অর্থের যোগান কোত্থেকে আসছে? এখন দেখুন, তাদেরকে তো জিজ্ঞেস করা হয়নি যে অর্থ কোথা থেকে পাচ্ছেন, কিন্তু এটা ঘটনা যে তারা, আমি যতদূর জানি, এবং কেন প্রথম প্রশ্নটাই ছিল, প্রথম প্রশ্নটা হওয়া উচিত হঠাৎ প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে কেন? আচ্ছা, বলেন ভারতের বলেন। কোনো স্থানীয় হোটেলে যদি এই প্রোগ্রামটা করা হতো, মত বিনিময় হ্যাঁ, সাংবাদিকদের সঙ্গে, হ্যাঁ, সেটার যে ফুল ব্যয় হতো, তার প্রায় 1/10 হচ্ছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার খরচা। জি, ফলে তাদের পক্ষে এতটা খরচা করা সম্ভব নয় বলে তারা এই জায়গাটা বেছে নিয়েছে। এবং সেখানকার যা প্রাপ্য ভাড়া, আমাদের ওই হলটার ভাড়া মাত্র 5,000 টাকা, 5,000 টাকা ভাড়া দিয়ে হল নিয়েছে। জি, আর খাওয়া দাওয়ার জন্য যেটুকু খরচা হয় সেটুকু। কিন্তু আহ আহ, এরা কিভাবে, এরা আছে তাদের, এটা ঘটনা যে অনেকে তাদের পরিবার পরিজনদের কেউ কেউ বা আত্মীয় স্বজন এবং ছেলে মেয়েরা অনেকে এদেরই কিন্তু বিদেশে থাকে, জানি কেউ কর্মরত বিদেশে, হুম, তারা সেখান থেকে নানাভাবে কিছু অর্থ সাহায্য করে থাকেন, এরকম একটা শুনেছি। আর তারা যখন গিয়েছেন, এখন তো বাংলাদেশের অনেকেরই তো আমি জানি এদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। জি, মানে ব্যাংক থেকে যে টাকা তুলতে পারছেন তা বলে নয়। হুম, ব্যাংকেও যদি ৬০০ কোটি টাকা থেকেও থাকে, হুম, তাহলে বা থেকেও থাকে, সেগুলো তো আনতে পারছে না, কারণ সবই তো সিলড হয়ে আছে। পরে এরা মূলত চাইছেন যে, সত্যি কথা বলতে গেলে যেটা একটা আকুল আবেদন ছিল, যে আপনারা দয়া করে একটা ভারত সরকারের সঙ্গে উদ্যোগ নিন, কথা বলুন, যাতে আমরা দ্রুত আমরা নিজের জায়গায় ফিরে যেতে পারি। মানে আর বেশি দিন টানা সম্ভব হবে না। ফলে সব রকম ভাবে, আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, নিজের দেশে থাকার যে একটা আনন্দ, যদি রাজনীতি নাও করেন, তাহলে ফিরেও যদি যান, নিজের বাড়িতে থাকার যে আনন্দ, সেটা তো বিদেশে কোথাও বিদেশ জি, হইতে ভাড়া বাড়িতে থেকে তো সেই আনন্দ থাকবে না। তবে আমার মনে হয় সেটা তাদের একটা বড় উদ্দেশ্য ছিল, যে ভারতীয় প্রথম শ্রেণীর সাংবাদিকদের কাছে এটা বলা যাচ্ছে, যারা ভারত সরকারের কাছে এই তাদের হয়ে এই আবেদনটা করেন, যে তারা যেন ফেরার একটা প্রক্রিয়া যাতে শুরু করতে পারে। এবং ধীরে ধীরে রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে গেলে তখন রাজনীতি করবেন। তার আগে তাদের যেভাবে আইনি প্রক্রিয়াতে যেভাবে তাদের ফেরানো সম্ভব, সেটা যদি ফেরানো যায়, এবং যেটা বলছিলাম, যে যদি প্রকৃতপক্ষে সত্যিই দোষী হন, এমন তো বহু মানুষ আছেন, আমরা শুনেছি তাদের কথাও, যে তারা এমন জায়গায় ছিলেন না, স্পটে ছিলেন না, বিদেশে ছিলেন, অথচ তাদের বিরুদ্ধে খুনের মামলা আছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি তো আমরা দুঃখিত, সত্যি সত্যি বলতে, আমাদের বরিষ্ঠ সাংবাদিক বন্ধুরা, তারা হয়তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করেছে, সেটার অপরাধে খুনের মামলাটা দেওয়া, এটা হুম, সমর্থনযোগ্য নয়। আমি বিশ্বাস করি না যে যাদের নাম বলা হয় তাদের কেউ খুন করেছেন। জি, তারা, হ্যাঁ, তারা স্বাধীনতার পক্ষে কথা বলছেন, এটা ঘটনা, এবং অতিরিক্ত কথা বলছেন, সেটাও দা- হয়েছে, কিন্তু ও- সেটা ও- একটা অপরাধ, খুন দাদা করার মতো দাদা, অপরাধ। ওইটাই হচ্ছে যে আমি তাদের পক্ষে যদি একটু বিবেচনা করা হয়, আপনারাও যদি উদ্যোগ নেন, খুব ভালো হয়। তাহলে সম্পর্ক কিন্তু, আমি বলছি, ভারতের সাধারণ মানুষ বলতে সম্পর্কটা সাংবাদিক সাংবাদিক সম্পর্ক, যে সাংবাদিক দল যদি এখানে আসে,
তাদের কিন্তু এই প্রশ্নটাই শুনতে হবে যে কবে সাংবাদিকরা দেখছে। না, এটা অবশ্যই আমারও একই কথা যে এই গণহত্যা বা এই হত্যার জন্য যারা দায়ী, প্রকৃত অর্থে যারা দায়ী, যেসব আওয়ামী লীগ নেতারা দায়ী, তাদের বিচার হোক এবং এটা বিচার হইতে হবে। যদি বিচার না হয় তাহলে বিচারহীনতার একটা সংস্কৃতি গড়ে উঠবে। আমি এটা এখনো দাদার সাথে আমি একমত। প্রকৃতপক্ষে সবাই ঢালাওভাবে খুনের মামলা করা হয়েছে, সবাই কি খুনের আসামি নাকি? না সবাই খুন করছে নাকি? মনে করেন আপনার ঘটনা ঘটেছে গাজীপুরে, আপনি তখন হচ্ছে বসে আছেন এই বাংলা ভিশনে, আপনার নামে হত্যা মামলা হয়ে গেছে। বিদেশে আছে বিদেশে আছে, এমনও আছে। তো আমি যেটা মনে করি যে এই যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, এটা তো সত্য। 5ই আগস্টে এতগুলো মানুষ হত্যা হয়েছে, এর পিছনে প্রকৃতপক্ষে যারা দায়ী সেটা যদি বিচার না হয় তাহলে বাংলাদেশ আবারও একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে যাবে। এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং যারা প্রকৃত দোষী তাদের বিচার করে, যারা প্রকৃত দোষী না বা যারা দোষী না তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়ে মুক্তি দিতে হবে। এবং আমি মনে করি যে দেখেন, একটা সময় রাজনীতিকে যদি আপনি সংকুচিত করে রাখেন তাহলে উগ্রবাদ বা অন্য কিছু ডানা মেলতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমিও মনে করি যে বিচার প্রক্রিয়াটা দ্রুত শেষ করে এবং ভারত সরকারের কাছেও একদম তথ্য প্রমাণ সহ দিয়ে যে ভাই তোমার দেশে আমার এই লোকগুলো যারা প্রকৃত দোষী আছে তুমি আমাদের কাছে ফেরত দাও, এ করে এরকম একটা এসে খুব দ্রুতই আমাদের দেশটাকে একটা পুরো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি দাদা। জি, ধন্যবাদ আরিফুজ্জামান মামুন, এবং দিল্লি থেকে যুক্ত ছিলেন জনাব গৌতম লাহারি। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি। এতক্ষণ যেটা আলোচনা আমরা করছিলাম বাংলাদেশ ভারত সম্পর্কের যে রসায়ন, এটা নানা দিক নিয়ে আমরা আলোচনা করেছি। তার মধ্যে সীমান্ত হত্যা, আওয়ামী লীগের যে নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন তাদের ভবিষ্যৎ কি হবে, সেসব বিষয়গুলো উঠে এসেছে। এবং বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশনের তৎপরতা এবং নতুন হাই কমিশনার আসছেন, এসব নানা বিষয় নিয়ে আমরা আপনাদেরকে নতুন তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এতে আপনারা উপকৃত হবেন এবং আজকের মতো এখানেই শেষ করছি। শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই আশায় থাকলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।